দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী, জীবন, রাজনীতি, অর্থনীতি, দর্শন সমস্ত কিছুই আমাদের জীবনের এই আলোচনার মধ্যে চলে এসছে। কিন্তু টাকাতেই তো সবার গেরস্থালি চলে। আগে এই যে খাওয়ার সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, যেটা উৎপল দত্তের জীবনেও ছিল এবং তার শিষ্য আমরা দেখছি যে স্যার যা বলছেন অসিতবাবু, তার জীবনেও একইভাবে তার ছায়া ফেলেছিল। কিন্তু পারিবারিক সাপোর্ট, মায়ের প্রভাব, এই সমস্ত কিছুই হয়তো তাকে সেই জায়গায় অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। কিন্তু আমি এখান থেকে ভদ্রাদির কাছে প্রশ্নে আসব যে আপনি তো এমন নয় যে নাটকের পরিবেশ থেকে আসেননি, এবং নাটকের পরিবেশ থেকে আসার জন্য এই যে একটা অনিশ্চিত জীবন, মানে রুটি ভাত তরকারি, এই যে একটা সংগ্রাম, এটা আপনার কাছে পরিচিত, এটা অজানা অচেনা কোনো জগৎ নয়। সেটা জানার পরেও আপনি একজন পেশাদার শিল্পী নট, তার সঙ্গে জড়িয়ে পড়লেন এবং আপনি তার সঙ্গে সংসার জীবনে প্রবেশ করলেন। তো সেই সংগ্রামটা আপনারা সামলালেন কিভাবে, মানে আপনি কিভাবে সামলালেন, আর আপনারা যৌথভাবে কিভাবে সেটা নিয়ে এতগুলো বছর পার করলেন, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুব একটা প্রয়োজনীয় একটা প্রশ্ন, কিভাবে এটার মোকাবিলা করলাম। এখন কথা হচ্ছে, আমি থিয়েটারের বাড়ি থেকে এলেও আমার বাবার একটা অন্য পেশা ছিল। প্রথম দিকে চাকরি, পরের দিকে আমার বাবার একটা লেটার প্রেস ছিল। তো কোনো মতে সেটা চলতো, কারণ বাবার একেবারেই মন ছিল থিয়েটারে। এবার আমি যখন এখানে এলাম, আমি শুনেই এসেছিলাম যে অসিতবাবুর কোনো চাকরি নেই। কিন্তু আমাদের যখন বিয়েটা কথাটা হচ্ছে, সেই সময় আমার শাশুড়ি বলেছিলেন যে আমি এইরকমই চাইছিলাম যে এমন কোনো মেয়ের সঙ্গে ওর বিয়েটা হোক যে থিয়েটারটা ভালোবাসে বা থিয়েটারের সঙ্গে থাকতে চায়। তা না হলে তো ওর এটা বজায় থাকবে না, কারণ অন্য কোনো মেয়ে এলেই সে চাইবে তার একটা অন্য ধরনের নিরাপত্তা, যেরকমভাবে মেয়েরা সাধারণভাবে চায় থাকতে। কিন্তু আমার একটা চাকরি আছে, আমার শাশুড়ি তখনও চাকরি করতেন, আর আমার একটা নার্সেস ইউনিয়ন আছে, মানে নার্স ভাড়া পাওয়া যায় যেখান থেকে। তো মোটামুটি আমার চলে যায়, আর আমার ছোট ছেলে বেশ ভালো একটা চাকরি করে। সুতরাং আমরা সবাই মিলে একটু তোমাদের পাশে দাঁড়াতে পারবো। তুমি এক্ষুনি কিছু ভেবো না, তুমি যদি মনে করো তুমি যেরকম থিয়েটার করতে চাইছো তুমি থিয়েটারটাই করতে পারো, কিন্তু তুমি যদি তার সঙ্গে একটা কোনো ছোট চাকরি বা কোনো একটা পার্ট টাইম জব নিয়ে নাও, তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। তা আমি তো তখন সত্যি সত্যি সংসারে না ঢুকলে সংসার কি সেটা বোঝা যায় না। বাবা মার ছায়ায় ছিলাম, আনন্দে ছিলাম। এবার এসে প্রথম 2 বছর খুবই আনন্দে কাটলো, কারণ 51 পরিবার, প্রায় 10-11 জন ফ্যামিলি মেম্বার, মানে কাজের লোকটোক নিয়ে, 2টি বাচ্চা, আমার 2 জা, 2 দেওর, এবং আমাদের বাড়িতে শাশুড়ি ছিলেন বলে আমার অন্যান্য ননদ ইত্যাদিরা খুবই আসতেন, থাকতো। আমাদের বাড়িতে 15টা পাত এবেলা ওবেলা পড়া কোনো ব্যাপারই না। তো এইটা আমার কাছে খুব অভাবনীয় এবং খুব আনন্দদায়ক। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে সবাইকারই তার নিজের নিজের একটা পেশা আছে, একটা টাকা রোজগারের জায়গা আছে, কিন্তু আমার তো সেটা নেই। কিন্তু ঘটনাচক্রে এমন হলো, আমার বাবার দিক থেকেও তো আমার প্রচুর চেনাশোনা, আর আমি বিয়ে হওয়ার আগেও কিছু ছোটোখাটো ভয়েসের কাজ বা কি বলবো অভিনয়ের কাজ করেছি, যেগুলো পেশাদারিভাবেই করেছি। খুব বড় বলবার মতো না হলেও মানে এটা যে করা যায় সেটা আমার মাথায় ছিল। এবার আমি প্রথম দিকে যে কাজটা পেলাম সেটা ওরই সূত্র ধরে, সম্রাট নাটকটা ও লিখছিল, মানে লিখেছিল আর কি, সেটা মহেন্দ্রবাবুর পরিচালনায়। তখন রিহার্সাল চলছে, একটা রেডিওতে গান শোনা যাচ্ছে, সেটা মহেন্দ্রবাবু শুনছেন, সেটা একটা রবীন্দ্রসঙ্গীত। তখন ওই রঞ্জিত মল কাঙ্কারিয়া খুঁজছেন গায়িকা, তখন বোধহয় বললেন যে তোমার বউ তো গান গাইতে জানে। এবং আমার সঙ্গে রঞ্জিত মল কাঙ্কারিয়া তার আগে আলাপ হয়েছে ওয়ার্ল্ড থিয়েটার ডে, মার্চ মাসে রেডিওর যে একটা আমাদের প্রোগ্রাম হয়, তার মধ্যে রঞ্জিত মল ছিলেন, আমি ছিলাম, রুদ্রদা ছিল, আরও কেউ একজন ছিল, কেয়াদি ছিল। তা তখন রঞ্জিত মল শুনলেন ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। উনি বললেন তোমার বউকে বলো না যদি গানটা গেয়ে দেয়।
তা সেই গানটা করে আমি কিছু টাকা পেলাম। এবার তুষার যুগ আসছে, আমাদের স্যার অমর ঘোষের নির্দেশনায় তখন চলছে। ওই কিছু শিল্পী বেরিয়ে যায়, কিছু শিল্পী ঢোকে। সেই সময় সুলতা চৌধুরী ছেড়ে দিলেন এবং উনি বলেই গেলেন যে আমি আর ফিরে আসবো না। তখন উনি একদিন আমাকে ডেকে বললেন যে তুমি একবার নাটকটা দেখে নাও, দরকার হলে 2-3টে শো এখনো সুলতা করবে, বা সুলতার জায়গায় যে মেয়েটি আছে সে করবে, তোমাকে কিন্তু এটা নামতে হবে। তখন আমি টাকার চিন্তা অতটা করিনি, আমি ভাবলাম একটা পেশাদারি মঞ্চে কাজ, তো তা নেমে পড়া যাক। এবার সেটা করলাম। সেটা একটা বিরাট অভিজ্ঞতা আমার কাছে, কারণ পাশে যারা ছিলেন তারা খুব বড় বড় শিল্পী। তো এইভাবে যখন আমার শাশুড়ি মাতা দেখলেন যে আমার বাইরে মানে থিয়েটারকে কেন্দ্র করেই কিছু কাজকর্ম এসে যাচ্ছে, উনি তখন বললেন যে তুমি এই 10টা 5টা চাকরিতে আর ঢুকো না, তুমি চেষ্টা করো এই কাজগুলোই জোগাড় করতে আর এগুলোই করতে। এটা আমার কাছে কিন্তু একটা ভীষণ সুবিধাজনক ব্যাপার হয়ে গিয়েছিল। তো এই সময় দেখা গেল বরুণ দাশগুপ্ত একটা থিয়েটার নামাচ্ছেন স্বর্ণবিলা বলে, সেখানে মঞ্জু দে, আজকে বিপ্লব চ্যাটার্জি ওরা করছে, তার সঙ্গে বরুণবাবুর স্ত্রী এখন যাত্রা দলে খুব নামকরা একজন অভিনেত্রী রুমা দাশগুপ্তা উনি আছেন, সোমা বলে একটি মেয়ে সিনেমাতে পরে খুব নাম করে, সে নতুন। ওরা অসিতবাবুকে অভিনয় করতে ডাকলো চতুরঙ্গ থেকে। চতুরঙ্গ বরুণবাবুর যে দল, হ্যাঁ বরুণবাবুর যে দলটা, সেইখান থেকে। তা সেইটা ওই পাবলিক স্টেজে তখন ও আবার অভিনয় করতে চলে গেল। আবার অ্যাড কোম্পানির একটা ওই তখন যে রেডিও জিঙ্গলস হতো, সেখানে একটা কাজ এলো, সেখানে রুদ্রদা, অজিতেশ দা, কেয়াদি এরা সবাই অভিনয় করছিলেন। ওটা হচ্ছে তোমার কি বলে সাগর বউ চরিত্রটা কি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত দেবী চৌধুরানী, কেয়াদি দেবী আর আমি সাগর বউ, অজিতেশ দা ডাকাত, কি যেন ডাকাতটার নাম, ভবানী পাঠক, এরকম ব্রজেশ্বর বোধহয় রুদ্রদা করছিলেন। তা এইখানে কাজ করার পর সবাই বললো যে তুমি ভয়েসের কাজ একটু একটু করো। তা ওইখানে আমি একটা ভীষণ কনফিডেন্স পেলাম। তো এই ছোটো ছোটো কাজগুলো তখন কেন জানি না কীভাবে যেন এসে যাচ্ছিল, আর আমরা একটু একটু করে মানে বুঝতে পারলাম যে চেষ্টা যদি করি বা কাজটাতে যদি একটা আমাদের মানে ফোকাল পয়েন্টটা যদি ঠিক থাকে, ফোকাসটা ঠিক থাকে, তাহলে কাজ কিন্তু আসবে। একটু হয়তো শক্ত হাতে চালাতে হতো, কিন্তু তখনও শাশুড়ি খুব শক্তভাবেই আমাদের সংসারটাকে মানে বেঁধে রেখেছিলেন সবাইকে নিয়ে। তা সেখানে আমাদের দুটো প্রাণীর খুব একটা খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি। অসুবিধাটা তখনই আস্তে আস্তে শুরু হলো যখন আমাদের দুটি সন্তান আনন্দী এবং দামিনী এলো, তখন থেকে সেটা আবার একটা অন্য লড়াই। আপনার কথা এসে গেল স্যারের নাটক লেখার কথা, সম্রাট নাটক লিখছে। আমরা নাট্যকার অসিত বসুকে জানবার চেষ্টা করবো, কিন্তু তার আগে আপনারই অভিনীত চরিত্র যে মঞ্চে নাটক নিয়ে আসছে এবং সেটা পরিচালক প্রত্যাখ্যান করছে তাই নিয়ে, সেটা একটা বাংলা রঙ্গমঞ্চে ইতিহাস। সবাই মানে এইটুকু বলাতেই দর্শকরা বুঝতে পারছেন যে আমরা একটু টিনের তলের প্রসঙ্গে আসছি। তো সেই অভিজ্ঞতাটা কিরকম, সেটা কিভাবে আপনি তার একটা স্তম্ভ ছিলেন সেই ঐতিহাসিক নাটকে, ইদানিং তার 50 বছর উদযাপিত হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে ফিরে দেখলে? স্তম্ভ ছিলাম না কি ছিলাম জানি না, আসলে টিনের তলোয়ারটা কি বলবো, ওই যখন মিনার্ভা ছাড়ার 1-1.5 বছর আগে থেকেই ওই যে আগে যে রাজনৈতিক বিরূপতার শিকার হলেন, আস্তে আস্তে উৎপলদার পাশ থেকে সবাই সরে যাচ্ছে এবং যাদের হয়ে লড়াইতে নেমেছিলেন মানুষের অধিকারের প্রযোজনার পর সেই সিপিআই এমএলএ সঙ্গে তাত্ত্বিক লড়াই শুরু হলো, প্রায় আইসোলেটেড হয়ে গেছে। মিনার্ভাও চালানো যাচ্ছে না, তাকে কিছু টাকা যদি করা যায়, আসামে একটা ট্যুর অর্গানাইজ করা হলো, প্রায় 40 দিনের ট্যুর। তাতে মানুষের অধিকারে তীর, যুদ্ধংদেহী এইগুলো নিয়ে যাওয়া হলো, কিন্তু তাতেও রক্ষা করা গেল না।
এসে ফিরে এসে যুদ্ধংদেহী তো হয়েই গেছে আগে, লেনিনের ডাক নিয়ে শেষ চেষ্টা করা হলো। আলটিমেটলি কিছুতেই আর স্থির হয়ে দাঁড় করা গেল না, অতএব আমাদের মিনার্ভা ছাড়তে হচ্ছে। এর মাঝে হয়েছে কি, যাত্রা থেকে পঞ্চু সেন মশাই উৎপলদার কাছে একটা অফার নিয়ে এলেন। তখন ওই আর্য অপেরাতে আছেন, তার জন্য একটা যাত্রা পালা লিখে দিতে। তা সে লেখার ইতিহাস ভূগোলে যাচ্ছি না, কিন্তু সেই রাইফেল পালাটি অভিনীত হলো এবং রাইফেল পালা সেই সময় যাত্রার জগতেও একটা সাড়া ফেলে দিল, একটা রাজনৈতিক পালা। এবং তারপরে সত্যব্বর থেকে জালিয়ানওয়ালাবাগ পালার ডাক এলো, তারপরে লোকনাট্য থেকে পরে সূর্য শিকার যেটা হয়, সমুদ্র শাসন এবং দিল্লি চলো, সীমান্ত বোধহয় এই সময় না সীমান্ত তারপরে, মানে এই ফেজটা আমি উৎপলদের সঙ্গে সম্পূর্ণ যাত্রাতে সাহায্য করছি এবং যাত্রার সঙ্গে আমারও একটা অন্য পরিচিতি করছে। আর এই যে সময়টা, এই 1.5-2 বছর সময়টা উৎপলদা কমপ্লিটলি আইসোলেটেড, অ্যালোন। একমাত্র তখন আমাকেই সম্বল। আমি ওই সকাল 8টা সাড়ে 8টায় ওই বাড়িতে ঢুকি, রাত্রির 9টা সাড়ে 9টায় বের হই, অর্ধেক দিন খাওয়া দাওয়া ওখানেই করতে হয়। এই সময়টায় বসে বসে তোমরা তো অনেক উৎপল দত্তের অভিনেতা, পরিচালক, নাটককার, আজকাল আবার নাটককার বলে, নাট্যকার বললে মারি, হ্যাঁ, নাটককার ইত্যাদি নানা রূপ দেখেছ, কিন্তু আসল রূপটা দেখেনি। উৎপল দত্তের আসল রূপটা হচ্ছে শিক্ষক। এত বড় শিক্ষক হয় না, এবং ইয়ারির মধ্যে দিয়ে, বন্ধুত্বের মধ্যে দিয়ে, ঝাঁঝাড়ামির মধ্যে দিয়ে গভীর গভীর কথা শিক্ষাকে দেওয়ার ক্ষমতা আমি আর আমার জীবনের কারোর কাছে পাইনি। এই সময়টা আমার সেই কাজে গেছে। তখন ওই অন্ধকার সময়, তখন আমরা বেরিয়ে এসে বিবেক যাত্রা সমাজ করছি, রাইফেল করা হলো, বর্গীয় সন্ধ্যে মালিক, বর্গীয় দেশে করা হলো, এবং এই সময়টা আমি অপরের সমস্ত ভার এবং সময় মিনার্ভার ওই মানুষের অধিকার দিনের পর থেকে ব্যাকস্টেজের ভার আমার উপর চলে আসে। বিবেক যাত্রা সমাজও যে জন্যে গঠিত হলো, এটা যারা বিবেক যাত্রা সমাজে পরবর্তীকালে অভিনয় করেছেন তারাও জানেন না, জানবেনও না। এটা নিয়ে প্রথম আমি শোভাদি উৎপলদা, আমাদের উৎপলদা বলল, এই যাত্রা মাধ্যমটা না অদ্ভুত পাওয়ারফুল মাধ্যম, এটা দিয়ে আমাদের কথাগুলো, এটি পিপলস থিয়েটার, এই মাধ্যম দিয়ে আমরা আরো লোকের কাছে যাই না কেন? আমাদের এখন তো পরিচিত অনেকে আছে যাত্রা, তাদেরও হেল্পটা পাবো। এই নিয়ে বিবেক যাত্রা সমাজ তৈরি হল। কিন্তু এই কিছুদিন চলতে চলতে তখনও ওই তো আমাদের দলেও ছিলেন, চাকরি করছেন, থিয়েটার করছেন, মাস্টারি করছেন, থিয়েটার করছেন। দেখা গেল এইটা নিয়ে যাত্রা করতে সাস্টেইন করা যাবে না। এবং যখনই বিবেক যাত্রা সমাজের প্রস্তাবটা আসে, আমি বলেছিলাম উৎপলদা, এইখান থেকে আমাদের প্রফেশনালিজম অভ্যেস করতে হবে। প্রফেশনালিজম আমি প্রোডাকশনাল অ্যাটিটিউডের পয়েন্ট থেকে বলছি না, অর্থনৈতিক দিক থেকে মিনিমাম কিছু হলেও সবাইয়ের হাতে আমরা কিছু টাকা দেব। তা এখন শুনলে খুব হাসি পাবে, তখন আমাদের বেকারদের কাছে সেটা অনেক ছিল। হ্যাঁ, যে সাধারণ যারা অভিনেতারা আছেন সবাই 5 টাকা করে পার শো পাবেন, আর আমি যেহেতু ব্যাকস্টেজ দেখাশোনা করি, সব ঘাড়ে বয়ে নিয়ে যাবে, আমাকে 7 টাকা দেওয়া হবে, আর উৎপলদা 10 টাকা। এটা উৎপলদাও অ্যাডমিট করলো, না এটা টোকেন হিসেবে একটা অভ্যেসটা করা উচিত, এই সূচনা। কারণ ওই প্রফেশনাল
মানে পেট ভরাবার স্ট্রাকচারটা কথা না ভাবলে কিন্তু সাস্টেন করা যাবে, কিন্তু দেখা যাচ্ছে এই সো কল্ড অ্যামেচার্স নিয়ে সেইটা করা যাচ্ছে না। তখন প্রস্তাব এলো, মূল প্রস্তাবটা এলো সত্যদার কাছ থেকে, বলো আমরা ওই প্রসেনিয়ামে ফিরে যায়, এই থিয়েটারটা এটা নিয়ে একটা বেশ আমাদের মধ্যে হয়। আমি এটা সম্পূর্ণ বিরোধী ছিলাম। আমি উৎপলদাকে বলছি, উৎপলদা ওইখানে ওই মার খেয়ে এই দেখেই তোমরা এইটা এত সহজে হেরে চলে যাবো কেন? এনিওয়ে সেই আলোচনার মধ্যে দিয়ে যেহেতু এই থিয়েটারটা করবার লোক বেশি ওখানে ছিলেন, বিবেক যাত্রা সমাজ থেকে পিপলস লিটল থিয়েটার গ্রুপে শিফট হয়ে গেল। হ্যাঁ, এই লিটল থিয়েটার গ্রুপে শিফট হওয়ার পরে প্রথম পালা আমাদের যেটা যাওয়া হয়, ওই সমুদ্র শাসনটা তেমন করে যাত্রাটা ধরেনি বলে এটা কিন্তু তো গ্যালিলাই ব্রেখটে প্লাস আর একটা বিখ্যাত হলিউডের চলচ্চিত্রের কাহিনীর মধ্যে পাঞ্চ করে এটা করা। এটা আমরা বিবেক যাত্রা আমাদের প্রথম প্রোডাকশন, এবং টিনের তলোয়ার, বিবেক, সূর্য শিকার প্রায় একসঙ্গেই রিহার্সাল শুরু হয়। কিন্তু এর মধ্যে হলো কি, ওই দিল্লি থেকে দুটো শো এর অফার এলো। হ্যাঁ, যে তখন জাস্ট পিএলটি নামটা হচ্ছে, পিএলটির নামেই সেটা নেওয়া হলো, এবং পিএলটি সেটাই প্রথম অফিসিয়াল শো যেটা হলো রবীন্দ্র সদনে, সম্ভবত মার্চ মাসের শেষের দিকে 71-এ সূর্য শিকার। তারই কদিন বাদে আমরা ওই দিল্লির শো করতে যাচ্ছি। সূর্য শিকারের সঙ্গে ওই বিবেক যাত্রা সমাজের বর্গিয়ে এলো দেশে নাটকটা, এই দুটো নিয়ে আমরা শো করতে যাচ্ছি, এবং ফিরে এসে তারপর টিনের তলোয়ার নাম নেই। এই যে এই নাটকগুলো যখন তৈরি হচ্ছে তখন কেউ নেই, ওই মেটেরিয়ালস জোগাড় করা, এই বই চাই, ওখান থেকে এই লাইব্রেরিতে ছুটছি, ন্যাশনাল লাইব্রেরিতে ছুটছি, ওইসব বই জোগাড় করছি, এবং অনেক বই উৎপলদা আমি একসঙ্গেই পড়ছি, আমাকে বলছি এইটা করলে এইদিকে, এইরকম ভাবে সমস্তটা হচ্ছে। এবং আমাকে বললেন, দেখো সামনের বছর তো আমাদের এই থিয়েটারের 100 বছর হতে চলেছে, সাধারণ রঙ্গলয়, তা এই নিয়ে একটা আমি বললাম এই যেতে নিয়ে কি করবেন? আমি একটা ভেবেছি, জানো, বলে আমার কয়েকটা কথা বললাম, দারুণ। দেখো না, সেই অবস্থাটা তো এখনো প্রায় আছে, অন্য চেহারাতেই আছে। সেই রিপ্রেশন নাটকের উপর রয়েছে, শিল্পীদের উপর সোশ্যাল রিপ্রেশন রয়েছে, এবং কেবল তার চালচলন, পোশাক পরিবর্তনটা এটা দারুণ ব্যাপার। তখন সব বই খোঁজা শুরু হলো, এমনকি তখন আমাদের কালী সিংহের মহাভারতও নতুন করে পড়া হলো। তখন সুপ্রকাশ রায়ের কৃষক বৃদ্ধ এটা বলেছে, বদরুদ্দিন উমরের বইটা বেরিয়েছে, সব সবই পড়া হচ্ছে, তৈরি হচ্ছে, করা হচ্ছে। তো যাই হোক, এই করে তীরের তলোয়ার নাটকটা লেখা হলো। তা আমি ওই একদিন হয়তো দুটো সিন লিখলেন, শোনো এটা এই দাঁড়ালো, আমি নানা প্রশ্ন করি, তার উত্তর দেন, দেখ হয়ে গেল। টিনের তলোয়ারের যে চরিত্রগুলো তোমরা দেখো, টিনের তলোয়ারের একটা শব্দ মন গড়া শব্দ নয়, একটা চরিত্র মন গড়া চরিত্র নয়, কেবল তার দেশকাল নাম পাল্টে দেওয়া হয়েছে। এটা ওই আমি মিনার্ভাতে লিটল থিয়েটার গ্রুপে আসা থেকে এ পর্যন্ত যত আমাদের বিভিন্ন সদস্যরা ছিলেন, তাদের থেকে যে ব্যবহার পেয়েছেন, বা তার চারপাশ থেকে, পরিবার থেকে, রাজনৈতিকভাবে যেসব, সেইগুলো সমস্ত যন্ত্রণার প্রকাশ প্রতিটি ডায়ালগের মধ্যে থ্রব করছে। এমনিতে একটা নাটক এরম যুগান্তকারী হয়ে যেতে পারে না। আর তারপর আর একটা হলো এই যাত্রার 3 বছরের ব্যাকগ্রাউন্ডের ফলে, যেটা সুতওয়ালদাও খুব এক্সাইটেড হতেন, এইটাই আমাদের থিয়েটারের ট্র্যাডিশনের রুটটা এখানেই রয়েছে, তার ভোকাবুলারি, ওই ভোকাবুলারিগুলো কালেক্ট করতে শুরু করলেন। তারপরে বাংলার যে সমস্ত তোমার প্রবচন আছে, আছে, সেই সবের
কালে দেখবে কত রকম বাংলার প্রবচন তার মধ্যে ব্যবহার হয়েছে। না মজা লাগে তো ন্যাথুর যে ভাষা, হ্যাঁ, এবং ওই যে একটা ভাষা, একটা ভাষার মধ্যে সেই সমাজের শ্রেণীবিন্যাসের ছায়াগুলো যেরম ভাবে রং পেয়ে ওঠে। কত রঙ্গ জানসি রঙ্গ করো দিবানিসি। হ্যাঁ, এবং এবং বিকৃষ্ট দয়ের মধ্যে তখনকার দিনে ওই বানিয়া সমাজের যে ভাষার চলন, যে সেইগুলো, কিংবা বেনি মাধবের নিজের মধ্যে তখনকার ওই শিক্ষিত আর্টিস্টরা যেভাবে চলতেন, এবার তখন যে ভাষা হঠাৎ একটুখানি ফ্লাওয়ারি সাজানো, হ্যাঁ, সেই ভাষা, এবং ওই ওই পিরিয়ডে ঠিক এইভাবে ওই নোটে যে করে বসুন্ধরা, একদিকে সে একেবারে গৃহস্থ মায়ের মতো, আর একদিকে ভয়ঙ্কর একটা ঝাপুটে অভিনেত্রী। হ্যাঁ, বা ইয়াং বেঙ্গল বা ডিরোজিয়ানদের একটা ছায়া রয়েছে, ইয়াং বেঙ্গল ডিরোজিয়ানদের যে ছায়াটা, ডিরোজিয়ানদের মধ্যে যে পজিটিভ পার্টটা বেরিয়ে এসেছিল, মানে সমাজ সচেতন, রাজনৈতিক পরিবেশ সচেতন যে অংশটা ছিল, যার ডিফ্লেকশন হয় প্রিয়নাথের মধ্যে দিয়ে। হ্যাঁ, এইভাবে জিনিসটা গড়ে ওঠে। তারপরে টিনের তলোয়ারের পরেই হলো ঠিকানা। এই ঠিকানা নিয়ে আমার সঙ্গে আমি কতগুলো জিনিস মানতে পারি, এবং তার মধ্যে যেহেতু তখন আমার দলে দুর্দণ্ড প্রতাপ, মানে আমার পারমিশন না নিয়ে অনেক কিছু হয় না। উৎপলদা অনেক সময় বলে অচিকিৎসার কথা বলে না, যেটা হয় মধ্যবিত্ত মানসিকতায় এক ধরনের বিরূপতা, এবং সেই বিরূপতা কেন্দ্র করে ওই আজকাল একটা শব্দ যে ঘোটবাজি, সেই সব হয়, একটা ঈর্ষা কাজ করে। হ্যাঁ, এবং সেই ঈর্ষা আস্তে আস্তে একটা ষড়যন্ত্রের দিকে যেতে থাকে। এটা তাপসদা আজ করেছে। তাপসদা অনেক ঘটনা, তাপসদাই বললেন তুই এবার দল ছাড়, নিজে কাজ কর, আমি একটা করছি। আমি কিন্তু দল ছেড়ে চলে আসা আরো যোগটা পেয়েছিলাম তাপসদার কাছ থেকে, এবং তাপসদা আমি যতদিন থিয়েটার করেছি, আমি গিয়ে দাঁড়িয়েছি, তাপসদা সব ছেড়ে এসে আমার পাশে দাঁড়িয়েছে। এইভাবে নিজের থিয়েটারে আস্তে আস্তে সরে এলাম। এইভাবে এই ঘটনার পর আমি পিএলটি থেকে তো বেরিয়ে এসে নিজের কাজ শুরু করলাম। থিয়েটারে বলাটা যত সহজ তত সহজ নয়। এই কটা বছর ওই একটা বটগাছের নিচে বসে ছায়াতে কাটিয়েছি। আমার প্রথম যেটা মনে হলো, আমি তার সব কিছু আগে উল্টো পথে করি। 2-3টে প্রোডাকশন যা করার নয়, যা থেকে তার বাইরে গিয়ে করে নানাভাবে এক্সপেরিমেন্ট করছি, করে করে বেরোচ্ছি। যেমন অজিত গাঙ্গুলি মশাইয়ের আকাশ বিহঙ্গী, সিগালের অ্যাডাপ্টেশন, অলিক বাবুর একটা প্রোডাকশন করি, সেটা ওই লাইভ পাপেট্রি স্টাইলে, সেটা আবার আমাদের এ ধরনের খুব ফেভারিট ছিল। জ্যোতিরিন্দ্রনাথের ও একেবারে কারোর সঙ্গে সেটা মিললে, এবং অন্য কারণ আমাকে ওই যে শিখেছি ওই স্ট্রাকচারটা আমার মধ্যে থেকে ভাঙতে হবে, নাহলে আমি কি ওই ছায়াতেই বাস করি। লিখতেও শুরু করেছি, ক্লিমেন্স ডে নিজে লেখাটা শুরু করেছি তার আগে, সেটা উৎপলদার দৌলতেই। ওই 1799 নাটক যেটা পরে ওই শতবর্ষে মিনার্ভা কর্মী সংসদ করে। হ্যাঁ, এবং আমি ধরো কাজ করে এসছি যাদের সঙ্গে, তাপস সেন, নির্মল গুহরায়, হেমাঙ্গদা, এই স্ট্যাচারের মানুষদের সঙ্গে ওইখানে কাজ করি, কাজে আমাকে ভেঙে বেরোতে হবে। এই সময় ওই সত্যেন মিত্র, সত্যেনদা মারা যান, হ্যাঁ, ওদের থিয়েটার ওয়ার্কশপ যখন তৈরি হলো ললিতা আর ভিয়েতনাম নিয়ে, তখন থেকে আমার সম্পর্ক। তখন তো মিনার্ভার ব্যাকস্টেজ ইনচার্জ। তো একদিন ওই সত্যেনদা, ভাড়ু আর আমাদের দা,
মহেশ সিংহ। মহেশ দা, ওরা এলেন কি ব্যাপার এরকম করছি রে, আমাদের তো কি পোশাক দরকার মিলিটারি, আমার কজনের দরকার, কালে চো করবো। আমি সব বার করে করে রেখে দিয়েছি। উৎপলদা তখন বোধ হয় কোনো শুটিং ছিলেন না, তা আমি দিয়ে দিয়েছি সেগুলোকে, ওই গানস। তার কদিন পরে একটা আমাদের জেনারেল বডি মিটিং ছিল, সেখানে কিছু সদস্য উঠে আমার অ্যাটাক শুরু করলেন। আপনি কার পারমিশন নিয়ে না বলে এদের থিয়েটারের এই সমস্ত জিনিস এদের দিয়েছে। এবং আমরা যে থিয়েটারটা করতে এসেছি সেই থিয়েটারের সপক্ষে কেউ যদি থিয়েটার করে, আমি জানি কমিউনিস্ট কান্ট্রিতে কোনো লেখকের রয়্যালটির জন্য কাউকে বসে থাকতে হয় না, পারমিশন বা রয়্যালটির জন্য সেই কাজ করছে। আমি এখানে যা শিখেছি সেই উৎপলদাকে আমাকে ডিফেন্ড করতে দাঁড়ালে, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই কাজটাই তো আমাদের করা উচিত। যখনই তুমি একটা সাকসেসফুল হবে না প্রোডাকশনে, then and there just dismantle your team, otherwise they will draw you back. যে কতটা সত্যি এটা আমার জীবন দিয়ে বুঝি। আমি, আমার কাছে দলের কোনো দাম না, আমার কাজের দাম। আমি কাজ করি, ইচ্ছে করলে আমি যখন বলবো আমি কাজ করতে চাই, এই কাজটা করবো, আমার দল এমনি তৈরি হবে।